Partia Comunista Șipris, iște trașgimtaria besnică vetia vetlată popul. আলবেনিয়া ইউরোপের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ ক্ষুদ্রতম দেশ, যার ইতিহাসের প্রতিটি পাতায় রয়েছে যুদ্ধ এবং জয় পরাজয়ের রোমহর্ষক সব ঘটনা। সংঘাতে ভরপুর এই আলবেনিয়ার সৃষ্টি 1912 সালে অটোমানদের থেকে আলাদা হয়ে নিজেদের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে। মূলত আলবেনিয়ার স্বাধীনতা ছিল বলকান যুদ্ধের একটি পরোক্ষ ফলাফল। তবে 90-এর দশকে কসোভো যুদ্ধের কারণে দেশটির কথা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। আর 40-এর দশকে এমনই অস্থির পরিবেশে দেশের হাল ধরেছিলেন সমাজতান্ত্রিক নেতা এনভার হোজা। সমাজতান্ত্রিক ব্লকের সদস্য হলেও এই একনায়কতান্ত্রিক শাসক এনভার হোজা আলবেনিয়াকে সোভিয়েত ইউনিয়ন এবং চীনা ব্লক থেকে পৃথক হয়ে সম্পূর্ণ নিজস্ব নীতি ও কৌশলে চলবার মতো সক্ষম করে গড়ে তুলেছিলেন। কে ছিলেন এই এনভার হোজা? কিভাবে আলবেনিয়ার মতো ছোট্ট একটি রাষ্ট্রের নেতা হয়ে বিশ্বের বাগা বাগা সব দেশগুলোকে তোয়াক্কা না করে চলবার মতো সাহস পেলেন তিনি? তারই আদ্যপান্ত নিয়ে সাজানো হয়েছে ফেয়ার ফাইলস ইনফোর আজকের পর্ব। উনিশ শতকের শেষের দিকে বুলগেরিয়া, আলবেনিয়া, সার্বিয়া, মন্টিনিগ্রো, বসনিয়া ও রোমানিয়া সহ বেশ কিছু দেশ নিয়ে দক্ষিণ ইউরোপের বলকান অঞ্চল গঠিত হয়। প্রাচীনকাল থেকেই এ অঞ্চলে যুদ্ধবিগ্রহ লেগেই থাকত। অটোমান শাসনামলে তুর্কিরা বলকান অঞ্চলের অনেকাংশ নিজেদের দখলে নিয়ে নেয় এবং আলবেনিয়া অটোমান শাসনের অধীনে চলে আসে। অটোমান সাম্রাজ্য দুর্বল হয়ে পড়লে বুলগেরিয়া, সার্বিয়া, মন্টিনিগ্রো এবং গ্রিস বলকান অঞ্চলের তুর্কিদেরকে যুদ্ধে পরাস্ত করে অটোমান শাসন থেকে মুক্ত হয়ে যায়। যুদ্ধ শেষে অটোমানদের এই দুর্বল পরিস্থিতিকে কাজে লাগিয়ে তৎকালীন আলবেনীয় নেতা ইসমাইল কেমালি আলবেনিয়ার স্বাধীনতা ঘোষণা করে বসেন। এর পরপরই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে অস্ট্রিয়া, ফ্রান্স, ইতালি, গ্রিস এবং সার্বিয়ার সেনারা আলবেনিয়া দখল করে নেয়। এরপর নানা রাজনৈতিক জটিলতার মধ্য দিয়ে 1925 সালে আলবেনীয় প্রজাতন্ত্র গঠিত হয়। তবে তার 3 বছর পরেই ক্ষমতা চলে যায় রাজপরিবারের হাতে। রাজা যোগের স্বৈর শাসনে আলবেনিয়ার অর্থনীতি স্থবির হয়ে পড়ে। যোগের শাসনের সময় আলবেনিয়ার আভ্যন্তরীণ ব্যাপারে ইতালির এতটাই প্রভাব ছিল যে এ সময় আলবেনিয়া দৃশ্যত ইতালির একটি উপনিবেশে পরিণত হয়। তবে 1939 সালে ইতালি আচমকা আলবেনিয়া আক্রমণের মাধ্যমে দখল করে নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে আলবেনিয়া 1943 সাল পর্যন্ত ইতালির অধীনে ছিল। এরপর জার্মান সেনারা এর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরই মধ্যে দেশটির কমিউনিস্ট সমর্থিত জনগোষ্ঠী আলবেনিয়ান ন্যাশনাল লিবারেশন আর্মি করে তোলে। প্রায় লক্ষাধিক গেরিলা যোদ্ধা এই বাহিনীর হয়ে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। 1944 সালের নভেম্বরে জার্মানরা পিছু হটে গেলে এই যুদ্ধকালীন রাষ্ট্রের পতন হয় এবং আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্র বিলুপ্ত হয়। তখন আলবেনিয়ার রাজনীতিতে এনভার হোজার আবির্ভাব ঘটে এবং তার নেতৃত্বে 1946 সালে পিপলস রিপাবলিক অফ আলবেনিয়া নামের সমাজতান্ত্রিক রাষ্ট্রের সৃষ্টি হয়। এরই মধ্য দিয়ে হোজা দেশের প্রকৃত রাষ্ট্রপ্রধান হন এবং বনে যান আলবেনিয়ার সবথেকে ক্ষমতাধর ব্যক্তি। 1908 সালে দক্ষিণ আলবেনিয়ার জিরোকাস্টার শহরে এনভার হোজার জন্ম হয়েছিল সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে। তার বাবা মা ছিলেন ধর্মপ্রাণ মুসলমান। 1930 সালে তিনি উচ্চশিক্ষার জন্য ফ্রান্সের মন্টেপেলিয়ার বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখানেই রাজতন্ত্র বিরোধীদের সাথে তার সখ্যতা গড়ে ওঠে। তবে হোজা রাজনীতি নিয়ে সচেতন হলেও তিনি সক্রিয় রাজনীতিতে জড়াননি। 1936 সালে আলবেনিয়ায় ফিরে এসে তিনি তার পুরনো ব্যাকরণ স্কুলের শিক্ষক পদে কাজ শুরু করে সাদামাটা জীবনযাপন করতেন। কিন্তু 1939 সালে যখন ইতালি আলবেনিয়া আক্রমণ করে তখন নতুন গঠিত আলবেনিয়ান ফ্যাসিস্ট পার্টিতে যোগ দিতে অস্বীকার করার জন্য হোজাকে তার শিক্ষক পদ থেকে বরখাস্ত করা হয়। 1941 সালের শেষের দিকে তিনি তার এক কমিউনিস্ট বন্ধুর যোগসূত্রে আলবেনিয়ান সমাজতান্ত্রিকদের সাথে জড়িয়ে পড়েন। হোজা ছিলেন একজন দক্ষ রাজনৈতিক সংগঠক। দ্রুতই তিনি আলবেনীয় সমাজতান্ত্রিকদের নেতা হয়ে দাঁড়ান। প্রথম বিশ্বযুদ্ধের পর 1918 সালে সার্বিয়ার নেতৃত্বে ক্রোয়েশিয়া, বসনিয়া, মন্টিনিগ্রো, স্লোভেনিয়া ও মেসিডোনিয়া নিয়ে সম্মিলিতভাবে যুগোস্লাভিয়া গঠিত হয়। এনভার হোজা আলবেনিয়ার রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর মার্শাল টিটোর সাথে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করেন। তবে কসোভোকে কেন্দ্র করে মার্শাল টিটোর সাথে এনভার হোজার সম্পর্কের অবনতি ঘটে।
কসোভোর বেশিরভাগ মানুষ জাতিগতভাবে আলবেনিয়ান। এজন্য এনভার হোজা কসোভোকে আলবেনিয়ার অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখতেন। তবে মার্শাল টিটো কখনোই কসোভোকে আলবেনিয়ানদের অংশ হিসেবে স্বীকার করতে চাননি। তিনি কসোভোকে সার্বিয়ার অধীনস্থ একটি অঞ্চল হিসেবে দেখতেন। স্বাধীনতার পর থেকে আলবেনিয়ানদের মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস নামের একটি বিষয় মুখ্যভাবে কাজ করত। এনভার হোজা আলবেনিয়ানদের আত্মমর্যাদা প্রতিষ্ঠায় কাজ করেছেন। প্রতিবেশী দুই দেশ যুগোস্লাভিয়া ও গ্রিসের সাথে আলবেনিয়ার সুসম্পর্ক ছিল না। যখন তিনি ক্ষমতায় বসেন তখন দেশের শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা এবং অর্থনীতির কোনো অবকাঠামোই ছিল না। হোজা শুরুর বছরগুলোতে স্টালিনপন্থী ছিলেন এবং স্টালিনের মতো তিনিও আলবেনিয়াতে পরিকল্পিত অর্থনীতির প্রচলন করেছিলেন। এদিকে হোজা রাষ্ট্রপ্রধান হওয়ার পর সোভিয়েত ইউনিয়নের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন। ফলে বিপুল পরিমাণ অর্থ সাহায্য পেয়ে তিনি আলবেনিয়াকে অনেক এগিয়ে নিয়ে নানা শিল্প কারখানা গড়ে তুলতে চাইলেন। 1948 সালের দিকে আলবেনিয়ার সাথে যুগোস্লাভিয়ার সম্পর্ক পুরোপুরি নষ্ট হয়ে যায়। এদিকে স্টালিন মারা গেলে তার পরিবর্তে ক্ষমতায় আসেন ক্রুশ্চেভ। তিনি এসেই যুগোস্লাভিয়ার সাথে সম্পর্ক ভালো করার দিকে জোর দেন। ফলশ্রুতিতে সোভিয়েত ইউনিয়নের সাথে হোজার সম্পর্কের অবনতি হয়। মূলত ক্রুশ্চেভের চাপেই হোজা ঝুঁকে পড়েন আরেক সমাজতান্ত্রিক দেশ চীনের দিকে। চীনের কমিউনিস্ট নেতা মাও সেতুং ক্রুশ্চেভকে পছন্দ করতেন না। ফলে 1961 সালের পরে সোভিয়েত ইউনিয়নের সাথে আলবেনিয়ার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। সোভিয়েত ইউনিয়ন আলবেনিয়াকে সমস্ত সাহায্য দেওয়া বন্ধ করে দেয়। অনানুষ্ঠানিকভাবে হলেও আলবেনিয়াকে ওয়ার্স চুক্তি থেকে বাদ দেওয়া হয়। এই সুযোগে চীন বিপুল অর্থ সাহায্য দিয়ে আলবেনিয়াকে নিজেদের শিবিরে টেনে নেয়। 1968 সালে সোভিয়েত ইউনিয়ন চেকোস্লোভাকিয়াতে আক্রমণ চালালে হোজা ওয়ার্স চুক্তি থেকে আলবেনিয়াকে আনুষ্ঠানিকভাবে সরিয়ে নেন। মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সাথে চীনা নেতা ঝৌ এনলাই ও মাও পরবর্তী নেতা হুয়া গোয়োফেং এর নরমপন্থী বৈদেশিক নীতির কারণে হোজার সাথে চীনের সুসম্পর্কের ভাটা পড়ে। এই সময়টাতেই মূলত তিনি চীনা ও সোভিয়েত শিবির থেকে আলাদা হয়ে পড়েছিলেন। এর ফলেই 70-এর দশকে তত্ত্ব হিসেবে সৃষ্টি হয় হোজাইজম। হোজাইজম চীন, যুগোস্লাভিয়া ও সোভিয়েত ইউনিয়নকে সমাজতান্ত্রিক সাম্রাজ্যবাদের অভিযোগে দোষী মনে করে। হোজাইস্টদের ধারণা স্ট্যালিনীয় শাসনের মাধ্যমেই প্রকৃত সমাজতন্ত্র আনা সম্ভব। লাতিন আমেরিকা সহ অনেক দেশে হোজার এই নীতি দারুণভাবে সমাদৃত হয়েছিল। আত্মনির্ভরশীল আলবেনিয়া গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমে পড়লেন হোজা। 11,000 বর্গমাইলের একটা ছোট্ট দেশ আলবেনিয়াকে শিল্পে উন্নত করার জন্য নানা ধরনের প্রকল্প গ্রহণ করলেন। কিন্তু এরকম একটা ছোট দেশে আর কতটুকুই বা শিল্প কারখানা গড়ে তোলা সম্ভব? সে সময় কোনো দেশই আলবেনিয়াকে সাহায্য করতে রাজি নয়। ফলে আলবেনিয়া ক্রমেই একঘরে হয়ে পড়ে। জীবনযাত্রার মানও অনেক নেমে যেতে থাকে। 70-এর দশকের শেষের দিকে হোজা অত্যন্ত অসুস্থ হয়ে পড়ায় রাষ্ট্রীয় কাজে তার তেমন মনোযোগ ছিল না। ফলে আলবেনিয়া ইউরোপের দরিদ্রতম দেশে পরিণত হয়। এরই মধ্যে 1985 সালে মৃত্যু হয় এনভার হোজার। দীর্ঘ প্রায় 41 বছরের শাসনামলে বিভিন্ন সময়ে বিভিন্ন নীতি গ্রহণ করেছেন এনভার হোজা। কখনো সোভিয়েত শিবিরে তো কখনো চেনা শিবিরে যোগ দিয়েছেন, আবার কখনো স্বতন্ত্র পথে চালিয়েছেন দেশকে। এর প্রভাব পড়েছে আলবেনিয়ার মানুষের ওপরেও। হোজা দেশটির শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করেছেন। অনেক সমাজতান্ত্রিক দেশের মতোই আলবেনিয়াতেও বিনামূল্যে শিক্ষা ও আধুনিক স্বাস্থ্যসেবা দেওয়া হতো। হোজা ছিলেন শিল্প, সাহিত্য ও চিত্রকলায় চিন্তাশীল। তাই আলবেনিয়া শিল্প, সাহিত্য ও চিত্রকলাকে তিনি ঢেলে সাজাতে চেয়েছিলেন। কিন্তু স্বল্প বাজেটের কারণে 70-এর দশকে এসব সেবার মান নেমে যেতে থাকে। অন্যদিকে আদর্শগত কারণে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সাথেও তিনি সখ্যতা গড়ে তুলতে পারেননি। তাই তার মধ্যে একটা আতঙ্ক কাজ করত যে কোনো সময় আলবেনিয়া সোভিয়েত ইউনিয়ন, চীন কিংবা ন্যাটোর সামরিক অভিযানের সম্মুখীন হতে পারে। এ কারণে বহিঃশক্তির আগ্রাসন, বিশেষ করে পারমাণবিক ও রাসায়নিক হামলা থেকে আলবেনিয়াকে রক্ষা করতে তিনি আলবেনিয়ার বিভিন্ন স্থানে কয়েক লক্ষ বাংকার নির্মাণ করেন। আলবেনিয়া তাই বাংকারের দেশ হিসেবেও পরিচিত। তবে 80-র দশকে দেশের 30 লক্ষ মানুষের মধ্যে 8 লক্ষই কোনো না কোনোভাবে সামরিক বাহিনীর সাথে যুক্ত ছিল। হোজা ভাবতেন, দেশের সমস্ত লোককে যদি সামরিক শিক্ষায় শিক্ষিত করে তোলা যায় তাহলে যুগোস্লাভিয়া বা সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করলেও আলবেনিয়া টিকে যাবে।
সেই লক্ষ্যে দেশ জুড়ে নিয়মিত সামরিক প্রশিক্ষণ ও মহড়ার আয়োজনও করা হতো। অনেকের মতে এনভার হোজার শাসনামলে আলবেনিয়া ছিল আজকের দিনের উত্তর কোরিয়ার মতো গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটি দেশ। এনভার হোজা অন্যান্য একনায়কদের মতো দেশে স্বাধীন বা বিরোধী মতের ওপরে দমন নিপীড়নও চালাতেন, তবে চীন কিংবা সোভিয়েত ইউনিয়নের তুলনায় তিনি কিছুটা নরমপন্থী ছিলেন। সে সময়ে বাক স্বাধীনতার বিষয়টিও আলবেনিয়াতে অনেকটা উপেক্ষিত ছিল। বিরোধী দলকে দমনপীড়নের মাধ্যমেও দমিয়ে রাখা হতো। গোপন পুলিশ দেশময় কড়া নজরদারি চালাত। হোজার শাসনামলে আলবেনীয়রা বিদেশে যেতে পারত না। পুরুষদের দাড়ি রাখা নিষিদ্ধ ছিল। এনভার হোজা আলবেনিয়া থেকে সব ধরনের ধর্মচর্চা নিষিদ্ধ করেছিলেন। মসজিদ, গির্জাসহ ধর্মের স্বাক্ষর বহন করে এমন সব প্রতিষ্ঠানকে তিনি বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন। আলবেনিয়া ছিল বিশ্বের প্রথম স্বঘোষিত নাস্তিক দেশ। নাগরিক জীবনে ধর্মের যে কোনো রকমের প্রভাব হোজার অপছন্দ ছিল। এমনকি বিদেশি নাগরিকরাও সহজে আলবেনিয়া ভ্রমণে অনুমতি পেত না। তবে হোজার অনেক ভালো দিকও আছে। আলবেনিয়া শিক্ষার হারে পশ্চিমা বিশ্বের সমকক্ষ হয়ে ওঠে তারই আমলে। রাজধানী তিরানায় স্থাপিত হয় দেশের প্রথম বিশ্ববিদ্যালয়। বিশেষ করে মেয়েদের উন্নতির জন্য হোজা খুব চেষ্টা করেছিলেন। মেয়েরা কর্মক্ষেত্রে সমানতালে অংশ নিত। অনেক গুরুত্বপূর্ণ সরকারি ও রাজনৈতিক পদে মেয়েরা আসীন ছিল। ৮০ দশকে আলবেনিয়ার মোট শ্রমশক্তির ৪৬% ছিল নারীরা, যা পশ্চিমা বিশ্বের থেকেও বেশি। তিনি দেশের কৃষি জমির সুষ্ঠু বন্টনের সুব্যবস্থাও করেছিলেন। অন্য অনেক দেশের নেতারা যেমন প্রথমে কঠোর থেকে পরবর্তী আমলে নরম হয়, হোজার শাসনামল ছিল ঠিক তার উল্টো। উদার নেতা থেকে ৮০ দশকে তিনি পরিণত হন আন্তর্জাতিক রাজনীতিতে নিঃসঙ্গ কঠোর এক নেতায়, যার নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়ন করা ছোট্ট দেশটির জন্য অসাধ্য হয়ে উঠত। তবে তার আমলের অন্যান্য ঝানু নেতার তুলনায় হোজাকে ভাগ্যবানই বলতে হবে, কারণ ১৯৮৫ সালেই মারা যাওয়ায় তাকে দেখে যেতে হয়নি ৫ বছর পর আলবেনিয়া থেকে সমাজতন্ত্রের পতনের পর কিভাবে বিক্ষুব্ধ জনতা তিরানায় তার মূর্তি ভেঙে চুরমার করে ফেলেছিল।